ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ১০ জেলার মানুষ। আকস্মিক বন্যায় ঘরবাড়ি রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছেন তারা। অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতেই ছুটে এসেছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। গত সোমবার থেকে কুমিল্লার গোমতী নদীর পানি বাড়তে থাকে। মাত্র একদিনেই নদীর পানি উপচে তলিয়ে যেতে শুরু করে নিচু এলাকা। আকস্মিক বন্যায় বেশি বিপাকে পড়েছেন গোমতী নদী তীরবর্তী এলাকার মানুষ। সহায় সম্বল ঘরে রেখেই জীবন বাঁচাতে ছুটে যান আশ্রয় কেন্দ্রে। এই বছরে এই হঠাৎ এই অবস্থা হয়েছে, একবারে যে ক্ষতি হয়েছে বলার বাইরে। ঘর থেকে কোনো মাল কিছু বার করতে পারছি না, মুখটা গরু একটা মরে গেছে, সব কিছু মরে গেছে। এই দূরে কি রিয়াছে অসহায় আর কি, আমরা দোকানপাট ভাঙা হয়ে যাচ্ছে। নোয়াখালীর ৯ উপজেলায় পানিবন্দী ২০ লাখ মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ৪০০। তবে বেশিরভাগ কেন্দ্রেই দেখা দিয়েছে খাবার সংকট। সব এলোমেলো করে হালে আছে, এগুলো থাকে না থাকে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই শুধু আমার না, ঘরে থাকবার কোনো পথ নাই, বুকমান ভানি বাড়িঘর দুয়ার সব ডুবে গেছে। পাহাড়ি ঢলে সীমান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ১২০০ পরিবার এখন পানিবন্দী। দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবার ও স্যালাইন মজুত রাখার কথা জানিয়েছে প্রশাসন। তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার, এবং ইতিমধ্যেই আমরা ১৫ মেট্রিক টন চাল এবং ৫ লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং বিতরণ শুরু হয়ে গেছে। বন্যার পানিতে ভাসছে খাগড়াছড়ির ১৫০ শতাধিক গ্রাম। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছে প্রশাসন, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট। আমার তো গজ তো ডুবে গেছে একদম, আমরা তো এক কাপড় নিয়ে বাইরে দিয়ে অনেকগুলো পরিবারের মানুষ বসত বাড়ি থেকে বের হইতে পারে না। এদেরকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন যে শুকনো খাবার এগুলো বিতরণ করা হয়েছে এবং খিচুড়ি বা এগুলো ব্যবস্থা করা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সহযোগিতার মাধ্যমে। বিভিন্ন এনজিও কাজ করছে। এদিকে সাজেকে আটকে পড়া ২৫০ পর্যটকের থাকা ও খাবারে ৮০ থেকে ৯০ ভাগ ছাড় দিয়েছে রিসোর্ট মালিক সমিতি। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র পানির স্রোতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ। লোকালয়ে হু হু করে ঢুকছে পানি। প্লাবিত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। নতুন করে কয়েকশো গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামে গোমতী নদীর বাঁধ ভেঙে পানি জনপদে প্রবেশ করতে শুরু করে। রাতেই বাঁধের ৫০ ফুট ধসে যায়। নদীর পাড় ভাঙনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। অনেকেই নিরাপদ আশ্রয় নেয় সেই বেড়িবাঁধেই। কেউ কেউ আশ্রয় নিয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসায়। স্থানীয়রা জানায় গত ৫০ বছরে এই এলাকার বাঁধ ভাঙতে দেখেননি কেউই। সব লয়ে গেছি ভাইয়া, আমরা কোনো লইয়া যাচ্ছি না। ৫০-৬০ বছর হয়েছে, আমরা তো এরকম পানি কোনো সময় আমরা দেখি না এবারের মতো। ৮০ বছর পরে বেড়িবাঁধ ভাঙে আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে গেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে দয়া ভিক্ষা চাইতেছি আমাদের এলাকাতে। লক্ষ্মীপুরে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ৪টি পৌর শহর সহ নিম্নাঞ্চলের ৪০টি এলাকা। পানিবন্দী প্রায় ৬ লাখ বাসিন্দা। সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। লক্ষ্মীপুরে প্রায় ৪০টি এলাকা প্লাবিত হয়েছে এবং ৬০টি পৌরসভা এবং 5টি উপজেলা কিন্তু এখন বেশিরভাগ এলাকা কিন্তু পানির নিচে রয়েছে। তো আমরা এখানে যারা এলাকাবাসী কিছু দুর্গত এলাকাবাসী রয়েছে তাদের সাথে আমরা অনেকের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে গত কয়েকদিন ধরে তারা পানিবন্দী হয়ে থাকার কারণে রান্নাবাড়া থেকে শুরু করে সকল যে খাওয়া দাওয়া বা বিশুদ্ধ পানি সেটি সংকট দেখা দিয়েছে। তবে আজও কিন্তু সকাল থেকে আমরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি সেটি অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি জানিয়েছি এখন পর্যন্ত যে বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বিতরণ করছে ৫৭৬ মেট্রিক টন চাল। তবে এখন পর্যন্ত যে ৪০টি এলাকায় যে প্লাবিত রয়েছে এর বাইরে যে পৌরসভা রয়েছে প্রায় ৬ লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে করে মানুষের দুর্ভোগ সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। তবে ওই যে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর এবং রায়পুর এবং যে সদর উপজেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু এখন পর্যন্ত পানি নামতে শুরু করেনি। তবে আমরা যেটি জানিয়েছি যে এখন পর্যন্ত যে
জোয়ার নাই, এখন কিন্তু ভাটা চলছে। ভাটার কারণে পানি একটু কম থাকলেও কিন্তু জোয়ার যখন আসে তখন পানি আবার বাড়তে থাকে। তবে এখন পর্যন্ত যে এখানকার যে এলাকাবাসীর যে অভিযোগ, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এবং যে খাদ্য সহায়তা এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি, এমনকি এখানকার এলাকাবাসী। আমি এখন যেখানে রয়েছি এটি সদর উপজেলার জাবিয়া এলাকায়, আর সেখানেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সড়ক, বাসাবাড়ি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এখন ছুঁই ছুঁই পানি। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের সবচেয়ে দুর্ভোগে রয়েছে কোন কোন এলাকা, সেখানকার কি অবস্থা, সবশেষ তথ্য জানাবেন। আবহাওয়া পরিস্থিতি আজকে সকাল থেকে কেমন দেখছেন? যারা ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছেন তাদের কি অবস্থা? দেখুন, গত মঙ্গলবার থেকে যে বৃষ্টিটি শুরু হয়েছিল চট্টগ্রামে, সেটি আসলে গতকাল রাত থেকে নেই, এবং সেই কারণে আমরা দেখছি গতকালকে দুপুরের সময়ও আমরা যে চট্টগ্রামের বুড়তপুর, ভদ্রহাট, চকবাজার, কাতালগঞ্জ, ষোলকবহর এলাকায় আসলে আমরা দেখছিলাম যে ক্রমসমান পানি, ক্ষেত্র বিশেষ আমরা 3 থেকে 4 ফিট পানি দেখেছিলাম, এবং আমরা দেখেছি বৃষ্টি কমে আসার পর সেই পানিটি আসলে ক্রমশ নামতে থাকে, এবং এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর কোথাও জলাবদ্ধতার খবর এবং কোথাও পানি জমে থাকার খবর আমাদের কাছে নেই। আপনি যেটি বলছিলেন যে পাহাড় ধস, আমরা আসলে জানি যে চট্টগ্রামে বর্ষা হলেই, সামান্য বৃষ্টি হলে পাহাড় ধসের একটি আশঙ্কা থাকে, এবং আমরা পূর্বে একাধিকবার দেখেছি পাহাড় ধসে একই পরিবারের 2-3 জন মারা যাওয়ার নজিরও কিন্তু চট্টগ্রামে আছে, এবং সেই বিষয়টিকে মাথায় রেখে জেলা প্রশাসন এবং অন্যান্যদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সীমিত আকারে পাহাড়ের পাদদেশে যারা রয়েছেন তাদের সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। তো দিন শেষে স্বস্তির খবর হচ্ছে এখনো পর্যন্ত পাহাড় ধস হয়নি এবং কেউ মারা যায়নি। চট্টগ্রামের মহানগরী এই মুহূর্তে পানি না থাকলেও আমরা জানি যে চট্টগ্রামের ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী সহ অসংখ্য এলাকা আসলে এখন শত শত গ্রাম এখনো পর্যন্ত আসলে পানির নিচে। তবে যেহেতু গতকালকে রাত থেকে বৃষ্টির পানি বৃষ্টি হয়নি, সঙ্গত কারণে সেখানকার পানি কিছুটা কমে আসছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি আসলে এখনো পর্যন্ত যায়নি। চট্টগ্রাম জেলা প্রশাসন পক্ষ থেকে একাধিক টিম তাদের জন্য করা হয়েছে বলে আমরা শুনেছি, এবং আমরা দেখছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ফটিকছড়ি সহ অন্যান্য যে সমস্ত জায়গায় রয়েছে চট্টগ্রামের বাইরে, কুমিল্লা, ফেনী এলাকায় তারা আসলে তাদের ত্রাণ নিয়ে যাচ্ছেন, এবং মানুষকে উদ্ধার করার জন্য যে প্রচেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে চট্টগ্রাম নগরী এই মুহূর্তে কিছুটা নিরাপদ থাকবে। আমরা দেখছি যে আসলে আশপাশের উপজেলাগুলো, পাশাপাশি ফেনী, কুমিল্লার মতো জেলাগুলো আসলে এখনো পর্যন্ত নিরাপদ রয়েছে। আপনি জানেন যে আসলে গতকালকে পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকে চট্টগ্রাম থেকে রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়, যেহেতু এখনও পর্যন্ত ফেনীর নানা জায়গায় রেল লাইনে পানি আছে, সঙ্গত কারণ এখনও সেই ট্রেন চলাচলটি যে বন্ধের ঘোষণা সেটি এখনও পর্যন্ত বলবৎ আছে। চট্টগ্রাম মহানগরীর জন্য মোট 48টি স্কুলকে আমরা জানি যে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে, 3টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, এবং অন্তত 54টি হেলথ কমপ্লেক্সকে যে কোনো রকমের দুর্যোগকালীন ব্যবস্থায় কাজে লাগানোর জন্য তৈরি করা আছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে আসলে মহানগরীতে পানি না থাকলেও বাইরে এখনও যে দুর্যোগ সেটি রয়েছে। চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। এবার কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় গত 50 বছরে গোমতী নদীর বাঁধ ভাঙেনি কোনো বন্যায়, এবার সেটি বাঁধ ভেঙে অনেক লোকালয়ে নতুন করে আরও পানি প্রবেশ করছে। এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য জানাবেন? আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বুড়িচং উপজেলার গুড়গুড়িয়া গ্রাম। এখানেই গতকাল রাতে কিন্তু গোমতী নদীর বাঁধ ভেঙেছে। আমরা যদি একটু বাঁধ ভাঙার চিত্রটি দেখাতে চাই, এখান থেকে কিন্তু প্রচণ্ড স্রোতে পানি প্রবাহিত হচ্ছে পশ্চিম দিকে, আর এই আশেপাশের যে গ্রামগুলো আছে আমরা এখনো পর্যন্ত যেটি খবর পেয়েছি যে অন্তত 2 উপজেলার কিন্তু গ্রাম এই পর্যন্ত প্লাবিত হয়েছে, আর যেসব গ্রামগুলো প্লাবিত হয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে প্রায় 1 তলা সমান পানির নিচে তলিয়ে যাচ্ছে। আর পানির যে স্রোত, সেই স্রোতের কারণে কিন্তু এখনো বলা যায় যে এই বাঁধের যে ভাঙন সেটি কিন্তু বাড়তেই পারে, কারণ স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছে যে এখানে প্রায় 300 ফুটের মতো বাঁধ কিন্তু ইতিমধ্যে ধসে গেছে এবং ধসে পানির স্রোতের সাথে চলে গেছে। অর্থাৎ যেই অবস্থাটি এখন তৈরি হয়েছে সেটি হচ্ছে খুবই নাজুক অবস্থা, কারণ এই মূলত বাঁধের উপরে যে সড়ক, সেই সড়ক
সড়কের যে পথ সেটি কিন্তু ভেঙে গেছে, ভেঙে এই জায়গার এলাকাবাসীর যে যোগাযোগের পথ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আর আমি যদি একটু ওই নদীর ওই পারের চিত্র দেখাতে চাই, এখান থেকে কিছুটা হলেও দেখা যাচ্ছে যে এখান থেকে প্রায় 300 ফুটের মতো বাঁধ ধসে গিয়ে যে ভাঙন তৈরি হয়েছে সেটি কিন্তু বুড়িচং উপজেলার দিকে অর্থাৎ উপজেলা সদরের দিকে সরাসরি গিয়ে আঘাত হানছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। আর যেহেতু গত মঙ্গলবার থেকেই গোমতী নদীতে আসলে পানি বিপদসীমার উপরে ছিল, সেই পানি কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে নদীতে ফাটল দেখা দেয় এবং সেই ফাটলের একটি ছিল কিন্তু এই বুড়বুড়িয়া এলাকা। এবং গতকাল রাত 11টা থেকে কিন্তু এখানে এই বাঁধে ফাটল দিয়ে কিন্তু পানি প্রবেশ করতে থাকে। শেষ পর্যন্ত কিন্তু রাত 12টার দিকে এই বাঁধ ভেঙে যায় এবং সেই বাঁধটি কিন্তু আর টেকানো সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখন বাঁধের যে তোর, সেই তোরে কিন্তু গাছপালা, ঘর বাড়ি যা কিছু আছে সামনে সবকিছু কিন্তু তারা পানির তোরে কিন্তু ভেসে যাচ্ছে। এই বাঁধের যে ধস সেটি কিন্তু এখনো বড় হচ্ছে। আর এখানে যারা বন্যার্ত মানুষ আছে তারা কিন্তু বাঁধের উপরে আশ্রয় নিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন পরিবারগুলো এখানে এক ধরনের আর্ত জীবনযাপন করছে। অর্থাৎ আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে সকালবেলা তারা এখনো নাস্তা খেতে পারেনি, কারণ গতকাল বাড়ি থেকে যখন বের হয়েছে তারা আসলে তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো নিয়ে বের হতে পারেনি, যে কারণে তারা কিন্তু এখন মানবতার জীবন যাপন করছে। আর বাঁধের উপরে মানুষ, গরু ছাগল, আসবাবপত্র সব কিন্তু বাঁধের উপরে কোনো রকমে একটি ছাউনি দিয়ে আসলে রাখা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে বুড়িচংয়ের যে বন্যা পরিস্থিতি এই জায়গায় কিন্তু অবনতি ঘটছে। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছে যে গোমতীর পানির যে উচ্চতা সেটি তারা কিছুটা কম দেখতে পাচ্ছে, কিন্তু যেই জায়গাতে বাঁধ ভেঙেছে সেই জায়গাতে স্রোতের যে তোর, এই স্রোতই কিন্তু এখন মানুষকে আসলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে ফেলছে। আর আরো একটি বিষয় আমরা জানিয়ে রাখি, আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম যে এই জায়গায় যারা বন্যা দুর্গত হয়েছে তাদেরকে আসলে কোন ধরনের সহযোগিতা করা হতে পারে বা তাদের কোনো বিষয়ে তারা কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করেছে কিনা, কিন্তু তারা বলেছে এখনো পর্যন্ত কোনো তথ্য উপাত্ত তারা সংগ্রহ করতে পারেনি। এই বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার এখানে অন্তত 50টি গ্রাম ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়ে গেছে। আর যেখানেই প্লাবন যাচ্ছে সেখানে কিন্তু জনবসতি ক্ষয়ক্ষতি করে নিয়ে যাচ্ছে। আর আমাদেরকে স্বেচ্ছাসেবক অর্থাৎ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কোথাও কেউ কোনো জায়গা জলাবদ্ধ পরিস্থিতিতে আসলে আটকে যায়, তাদেরকে যদি কোনোভাবে জানানো যায় তাহলে ফায়ার সার্ভিস কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে যেতে পারবে। আর সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার যে বন্যা পরিস্থিতি এখন অবনতির দিকে যতক্ষণ না থামবে আর নদীর পানির উচ্চতা যতক্ষণ না কমবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাঁধ ভাঙার যে চিত্র সেটি কিন্তু বড় হতে থাকবে। ইতিমধ্যে কিন্তু বুড়বুড়িয়া অঞ্চলে প্রায় 300 ফুটের মতো বাঁধ ভেঙে গিয়ে। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, আমরা কুমিল্লার ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে শুনছিলাম তানভীরের কাছ থেকে। মৌলভীবাজারের কি অবস্থা দেখতে পাচ্ছেন? পরিস্থিতিকে আরো উদ্বেগজনক হওয়ার কোনো শঙ্কা রয়েছে কিনা? অন্তত 10টি স্থানে ভাঙনের ফলে যে সৃষ্ট বন্যা, সে বন্যার অবস্থা কিন্তু অপরিবর্তিতই আছে। আমি যদি এই জায়গাটাতে দেখাতে চাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রবল বেগে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করছে এবং মনু নদীর যে 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে, এই ভাঙনের ফলে পানি কিন্তু এখনো লোকালয়ে প্রবেশ করছে। যে বিষয়টি এখানে এই যে জায়গাটিতে স্রোত এবং স্রোতের মধ্যে কিন্তু আপনাকে একটা তথ্য জানিয়ে রাখতে চাই, গতকাল রাত 1টার দিকে কিন্তু এখানে একজন এই যে বানের টুরে কিন্তু তিনি নিখোঁজ অবস্থায় আছেন। এবং মৌলভীবাজারে কিন্তু এই যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হচ্ছে আমরা যেমনটি দেখেছি। তবে আসার কথা হচ্ছে মনু নদীর গত 12 ঘন্টায় কিন্তু 5 সেন্টিমিটার পানি কমেছে, যার ফলে আশা করা যাচ্ছে যে পানি কিন্তু কমলে যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অর্থাৎ লোকালয়ে পানি কমার গতিতে কিন্তু কমবে। তবে এখন পর্যন্ত মনু নদীর যে পানি সেটি বিপদ সীমার
15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে আপনি বুঝতেই পারছেন যে মনু নদীর পানি সেটি যে এই অঞ্চলে কিন্তু কত ধরনের দুর্ভোগ সৃষ্টি করছে। এবং বিশেষ করে যে মনু নদী, ধলই নদী এবং জুড়ি নদী, এইসব নদী ধরেই কিন্তু এখনো পানি প্রবেশ করছে লোকালয়ে। এই যে ভাঙ্গনগুলি দেখা দিয়েছে, এই ভাঙ্গনের ফলে কিন্তু এইসব নতুন নতুন জায়গা কিন্তু প্লাবিত হচ্ছে। পর্যন্ত জেলার 37টি ইউনিয়ন এবং 2 শতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এবং যেহেতু লোকালয়ে পানি প্রবেশ করছে, যার ফলে কিন্তু নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এবং যে পানিতে কমার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে, সেগুলি কমে আসবে। তবে যে বিষয়টি এখানে বন্যা পরিস্থিতি, যেহেতু এইসব এলাকায় পানি প্রবেশ করেছে, যার ফলে যে এই এলাকা থেকে পানি নামতে আরো অনেক সময় লাগবে এবং মানুষ কিন্তু একটা দীর্ঘমেয়াদী বন্যা দুর্ভোগের মধ্যে পতিত হচ্ছেন। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। সরকারি হিসেবে জেলার 9 উপজেলার 87টি ইউনিয়নের 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেখানকার পরিস্থিতি নিয়ে জানাবেন আমাদের সহকর্মী আবু নাসের। আবু নাসের, এই মুহূর্তে নোয়াখালীর সবশেষ অবস্থা কি দেখছেন? প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। আশ্রয় কেন্দ্রগুলোতে কি অবস্থা? আমি সকাল থেকে জেলা সদরের সোনাপুর দত্তেরহাট এলাকাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেছি। সেখানে অসংখ্য মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে স্থায়ী নিয়েছেন। এটি হচ্ছে নোয়াখালী জেলা সদরের অর্থাৎ জেলা শহরের বাসিন্দারাই আশ্রয়কেন্দ্রগুলোতে এত বেশি আশ্রয় নিয়েছেন যে সেখানে তিল ধারণের জায়গা নেই। আহমদিয়া স্কুল দেখেছি, সোনাপুর কলেজ দেখেছি, আশপাশের কয়েকটি বিদ্যালয় দেখেছি, এম.এ. রশিদ পৌর কল্যাণ থেকে শুরু করে সব জায়গাতে তিল ধারণের জায়গা নেই। গ্রামের অবস্থা আরও নাজুক। হচ্ছে যে একলাশপুরের খবর নিয়েছি, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের এমন কোনো বাড়ি নেই যেখান থেকে লোকজন আশ্রয়কেন্দ্রে উঠেনি। অর্থাৎ আশ্রয়কেন্দ্রগুলোতে এখন আর তিল ধারণের জায়গা নেই। আমি যদি একটু দেখাই, এই যে আমার পেছনের এই সড়কটি হচ্ছে একেবারে নোয়াখালী সরকারি আবাসিক এলাকার সড়ক। এই সড়কের এই নাজুক পরিস্থিতি, গ্রামের দিকে অবস্থা আরো ভয়াবহ। বিশেষ করে বেগমগঞ্জে অসংখ্য জায়গাতে গতকাল রাত পর্যন্ত দেখেছি যে আশ্রয়কেন্দ্রে আসার জন্য নৌকা ছাড়া কোনো ব্যবস্থা নেই। 30 বছরে সেখানে নৌকা চলেছে, নৌকার সাথে কেউ পরিচিত না। অথচ এবার নতুন করে এমন পরিস্থিতি হয়েছে, নৌকা ছাড়া কেউ আশ্রয়কেন্দ্রে আসতে পারছে না। এবং কবিরহাট উপজেলা থেকে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এক সহকর্মী একটি বার্তা দিয়েছেন যে প্রায় 50 জন লোক পানিবন্দী হয়ে আছে, তারা নৌকা ছাড়া আশ্রয়কেন্দ্রে আসতে পারছেন না। সেখানে ঘরের উপরে তাদের পানি চলে গেছে বলে জানানো হয়েছিল। পরবর্তীতে আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত তাদের কি ঘটেছে। এরকম অসংখ্য জায়গা রয়েছে যেখানে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে বাড়িতে আটকা পড়েছে। তারা এখন বাড়িতেও থাকতে পাচ্ছেন না, আবার আশ্রয়কেন্দ্র আসতে পাচ্ছেন না। নৌকা ছাড়া কোনো গতি নেই। তো গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে, সেখানে অবশ্য জানানো হয়েছে যে পর্যাপ্ত নৌযানের ব্যবস্থা করা হচ্ছে দুর্যোগ কবলিত এলাকার মানুষকে যেন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা যায় সেজন্য। এবং রেড ক্রিসেন্ট সহ এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনার লক্ষ্যে এবং আশ্রয়কেন্দ্রে যেন তারা খাওয়া পায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এখন জেলা নোয়াখালীর সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বিভিন্ন এলাকা ঘুরে দুর্যোগ কবলিত মানুষের খোঁজ খবর নিচ্ছেন এবং তাদেরকে ত্রাণ সহায়তা থেকে শুরু করে নিরাপদে আশ্রয়কেন্দ্রে আনার বিষয়ে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। মোহাম্মদ শাহজাহান জেলা সদর এবং কবিরহাট জেলা সদর এবং সুবর্ণচর এলাকায় এই সব কর্মকাণ্ড তদারকি করছেন বলে আমরা জানতে পেরেছি। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের। খাগড়াছড়িতে নতুন করে প্লাবিত হয়েছে সদর উপজেলা। দিঘি নালার 30 গ্রাম তলিয়ে ভোগান্তিতে অর্ধলক্ষাধিক মানুষ। এ বিষয়ে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। বৃষ্টি না থাকার কারণে খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আমরা দেখেছি গতকাল রাত থেকে খাগড়াছড়ি জেলা সদরের যে সমস্ত এলাকাগুলো প্লাবিত ছিল, গঞ্জপাড়া, মুসলিমপাড়া, খবংপুরিয়া, একই সাথে খাগড়াছড়ির অন্যান্য যে এলাকাগুলো ছিল, প্রায় গতকালকে 80% গ্রাম
এবং শহরের বেশ কিছু অংশ প্লাবিত ছিল, সেগুলোতে কিন্তু পানি নামতে শুরু করেছে, যে কারণে মানুষজন তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। তবে 2 দফায় বন্যার পরে সেখানে কিন্তু মানুষ বন্যা পরবর্তী যে ভোগান্তি সেগুলো পাচ্ছে। বিশেষ করে অনেকগুলো এলাকাতে বিশুদ্ধ পানির সংকট দেখা গেছে এবং বেশ কিছু ঘরবাড়িতে যারা আসলে হঠাৎ করে ঘর ছাড়তে হয়েছে তাদের অনেকগুলো জায়গাতে কিন্তু খাদ্য সংকট রয়েছে। তবে আমরা দেখেছি গতকালকে বাংলাদেশ সেনাবাহিনী, প্রশাসন, রাজনৈতিক সংগঠন, বিশেষ করে বিএনপি, পাহাড়ি ছাত্র পরিষদ সহ অন্যান্য বেসরকারি উদ্যোগে কিন্তু এলাকায় ত্রাণ দেওয়া হয়েছে, যে কারণে মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তবে খাগড়াছড়ির অন্য যে এলাকাটি সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে, খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা, সেখানে কিন্তু বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে সেটি বলা যাবে না, কারণ এখন পর্যন্ত খাগড়াছড়ির দিঘিনালার যে মেরুং ইউনিয়ন রয়েছে সেখানকার প্রায় 20 থেকে 25টি গ্রাম এখনো পর্যন্ত পানিবন্দী, এবং আজকে বৃষ্টি না হলেও এই পানি কমতে অন্তত সারাদিন সময় লাগবে, যে কারণে আসলে সেখানকার মানুষ বন্যার যে দুর্ভোগ সেটা পোহাচ্ছে। এবং গত মঙ্গলবার থেকে তারা কার্যত আসলে বন্যার কারণে পানিবন্দী রয়েছে। টানা 4 দিন ধরে তারা কিন্তু বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আমরা দেখেছি আশ্রয়কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু গরম খাবার সহ অন্যান্য যে ত্রাণ সহায়তা, শুকনো খাবার, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে চাঁদপুরে ভেসে গেছে শত কোটি টাকার মাছ। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। পুকুর জলাশয়ে জাল দিয়ে ঘিরেও মাছ রক্ষা করতে পারছেন না তারা। মৎস্য বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 2004 সালের পর এত পানি দেখেননি চাঁদপুরবাসী। ভারী বৃষ্টিতে রাস্তাঘাট, ঘরবাড়ির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে মাছ চাষিদের। জেলার 8 উপজেলার মধ্যে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি ও সদর উপজেলায় 20,000 পুকুর ও শতাধিক ঘেরের মাছ ভেসে গেছে। বেশি ক্ষতি হয়েছে ফরিদগঞ্জে। এই উপজেলার 35টি মাছের ঘের ভেসে গেছে। মৎস্য চাষিদের দাবি, ভারী বর্ষণ ও জোয়ারের কারণে ভেসে গেছে সব মাছ। শত শত কোটি টাকার মাছ এই প্লাবিত হইয়া নদী চলে গেছে, কিন্তু কিছুই করা আমাদের নাই। আমরা প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করে নেট দিছি, এই নেট দিয়ে কোনো কাজে হয় নাই। প্রায় 15-20 কোটি টাকার মতো মাছ আর কি আমরা প্রত্যেক বছরে 20 কোটি টাকার মতো মাছ উৎপাদন করি আর কি। 4টা প্রজেক্ট আছে, 4টাই ভাইসা চলে গেছে। ঘের ও পুকুরের মাছ রক্ষায় পরামর্শ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। ফার্মারদের ভিতরে তারা যে প্রত্যেকটা ঘেরের পাড়ে নেট দিয়ে কেউ কেউ ব্যবস্থা করছে, আংশিক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এগুলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে তথ্য প্রেরণ করতেছি। জেলায় প্রায় 41,720টি পুকুর ও মাছের ঘের আছে। এর সাথে জড়িত 31,015 জন খামারি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় মৃত বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। অনেকে নিখোঁজ রয়েছে। এদিকে ডুম্বুর জলাধারের বাঁধ খুলে দেওয়ায় প্লাবিত হয়েছে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা। উজানের পানি হু হু করে প্রবেশ করছে বাংলাদেশে। এদিকে বাংলাদেশের বন্যার জন্য ত্রিপুরার ডুম্বুর বাঁধ খোলার ঘটনা দায়ী নয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। টানা 3 দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্য। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাড়ছে মৃতের সংখ্যা। বানের জলে ভেসে নিখোঁজ অনেকে। আকস্মিক বন্যায় বুধবার গোমতীর ডুম্বুর জলাধারে প্রয়োজনের তুলনায় বেশি পানি জমা পড়ে। এতে যে কোনো সময় বাঁধ ভেঙে বড় বিপর্যয়ের শঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে স্লুইস গেট খুলে বাড়তি পানি ছেড়ে দেয় জলাধার কর্তৃপক্ষ। স্লুইস গেট খুলে দেয় প্লাবিত হয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা। তলিয়ে যায় ফসলি জমি ও রাস্তাঘাট। বিদ্যুৎহীন হয়ে পড়ে অনেক এলাকার বাসিন্দা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় দুর্গত এলাকার 34,000 বাসিন্দাকে। এদিকে ডুম্বুর জলাধারের বাঁধ খুলে দেওয়ার প্রভাব পড়ে বাংলাদেশেও। উজানের পানি হু হু করে প্রবেশ করতে থাকে পূর্বাঞ্চলের সিলেট, ফেনী ও নোয়াখালী সহ বিভিন্ন এলাকায়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের বন্যার জন্য ত্রিপুরার ডুম্বুর বাঁধ খোলার ঘটনা দায়ী নয়। কয়েকদিনের ভারী বৃষ্টিতে গোমতী নদীর ভারত ও বাংলাদেশ অংশের বিভিন্ন স্থানে এই পরিস্থিতির তৈরি হয়েছে বলে জানায় তারা। তাছাড়া ডুম্বুর বাঁধটি বাংলাদেশ সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে বলেও জানানো হয়। এর আগে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সিকিমে ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এতে মঙ্গলবার ভেঙে পড়ে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের একাংশ। এর ফলে গাজলডোবায় পানির চাপ বাড়ার আশঙ্কা করা হচ্ছে, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতেও।
জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পানি বন্টন চুক্তি নিয়ে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার সঙ্গে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী দিল্লি বৈঠকে এই বার্তা তুলে ধরেন ভারতের হাইকমিশনার। এ সময় চলমান বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রবল বৃষ্টির কারণে এমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রণয় ভার্মা বলেন, ত্রিপুরার বন্যা পরিস্থিতি ভারতেরও ধারণার বাইরে। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। বলেন, ভারতের সঙ্গে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে এবং তা বহাল থাকবে। ফ্লাড সিচুয়েশন উনি বলছেন যে ত্রিপুরা যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড। ওইখানেও প্রায় 50,000 মতো লোক ডিসপ্লেস হয়েছে। অ্যান্ড উনি বলেছেন ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভক অন বোথ সাইডস, বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এবার অন্যান্য প্রসঙ্গ। এ যেন দাবি আদায়ের মৌসুম। প্রায় প্রতিদিনই সড়কে থাকছেন আন্দোলনকারীরা। কখনো রাস্তা বন্ধ করে, আবার কখনো সচিবালয়ে ঢুকে কিংবা ঘেরাও করে চলছে বিক্ষোভ। এতে সাধারণ মানুষ পড়ছেন বিপত্তিতে। আর দেশ স্থিতিশীল না হতেই দাবি আদায়ের এমন কৌশলের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন সচেতন নাগরিকরা। এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে গেল মঙ্গলবার সচিবালয়ে ঢুকে পড়েন পরীক্ষার্থীদের একটি অংশ। তাদের আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল করে মন্ত্রণালয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নানা দাবি নিয়ে রাজধানীতে নামছেন সরকারি চাকরিজীবী সহ বিভিন্ন পেশার মানুষ। বিশেষ করে সচিবালয়ের বাইরে বিক্ষোভকারীদের অবস্থান থাকছে সারাদিনই। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। জ্যাম থাকে সকাল থেকে, এই জন্য আমরা ভোগান্তি অনেক কষ্ট পাইতেছি। সাধারণ নগরবাসী যারা আছে তারা বিভিন্ন যানজটের দুর্ভোগ শিকার হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলছেন, যারা টু শব্দটিও করেননি তারাও এখন দাবি দাওয়া নিয়ে সরব। এদের কারণে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বিগত সরকারের ব্যর্থতার দায়ভার আপনারা বর্তমানে আন্দোলন করে যদি এই সরকারের উপর আপনারা চাপিয়ে দিতে চান, সেটিকেও আমরা একটি স্বৈরাচারী ষড়যন্ত্র হিসেবে আমরা ধরছি। আপনারা এই সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পরে তারপরে যদি আপনাদের দাবিটি পূরণ না হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা মুভমেন্টের মতো এই ধরনের কার্যক্রমে আপনারা যেতে পারেন। দেশ স্থিতিশীল হওয়ার আগেই যারা দাবি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছেন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। অনেক জায়গায় অনেকে অনেক বৈষম্যের শিকার হয়েছে, নানা ধরনের সমস্যা ছিল, কিন্তু একটা সরকার ইন্টারিম গভর্নমেন্ট গঠনের 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভেতরে দুনিয়ার সবার সব দাবি দেওয়া নিয়ে যেভাবে সবাই একটা উগ্রপন্থার দিকে আগাচ্ছে, এটা তো আসলে কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এখন ফেনী সহ বেশ কয়েকটি জেলা বন্যার কবলে, তাই দাবি দেওয়ার আন্দোলন থেকে সরে এসে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে 5 আগস্ট সকালে বাসা থেকে বের হন মিরপুরের হারুন মোল্লা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মমিন ইসলাম। বিকেলে বাসায় ফেরেন লাশ হয়ে। সহপাঠীদের অভিযোগ, মিরপুর মডেল থানা থেকে ছোড়া গুলিতে মৃত্যু হয় তার। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। পরিবারের স্বপ্ন যেন রূপ নিয়েছে দুঃস্বপ্নে। দাফনের 16 দিন পেরোলেও সন্তানের শোকে পাগল প্রায় মা রোমেনা বেগম। ক্ষণিক পরপর কেঁদে উঠছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে গত 5 আগস্ট সকালে বাসা থেকে বের হয় হারুন মোল্লা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মমিন ইসলাম। বিকেল 5টায় মায়ের কাছে খবর আসে ছেলে আর নেই। সহপাঠীদের অভিযোগ, স্বৈরাচারী সরকারের পতনের আনন্দে মিরপুর 10 নম্বর গোল চত্বরে জড়ো হয় শিক্ষার্থী জনতা। এ সময় একটি গুলি পাঁজর ভেদ করে মোমেনের। উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। পুলিশ টিয়ার সেল মারে, বিভিন্ন গোলাগুলি চলতেছে, অতর্কিত গুলি করতেছে। তারপর আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। 2 নম্বর মিরপুর থানার ছাদ থেকে পুলিশ গুলি করতেছিল। ওই টাইমে ওভারব্রিজের নিচে মমিন দাঁড়িয়ে ছিল। ওই টাইমেই মমিনের এইখানে এসে গুলিটা লাগে।
প্রতিবেশীরা জানান ৬ বছর ধরে রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছে মোমেনের পরিবার। ডাকনাম শান্ত, নামের মতোই ছিল শান্ত স্বভাবের। সারাদিন ঘরেই মোবাইল দিয়ে খেলতো, করতো, এমনি বাহিরে কোনো আড্ডা পোলাপাইনের সাথে কোনো ছিল না ওর। মোমিনের সাথে কোনোদিন আমাদের সাথে কোনোদিন এক কথাও হয় না, ঝগড়াঝাটিও লাগে না, খুব ভালো ছিল। ৩ ভাই বোনের সংসারে মোমিন সবার বড়। পড়াশোনা শেষে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবেন এমন স্বপ্ন ছিল বাবা মায়ের। বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, বোন দুটা আছে, তাদের দেখশন করবে, ভালো একটা ইনকাম করবে। একটা ছেলে বড় হয়েছে, তার ভবিষ্যৎ সে নিজে গড়বে, কি আমরাও করে দেব, এই আশা তো সব বাপ মারই থাকে, কিন্তু সে আশা তো হলো না। মোমিনের দেশের বাড়ি ভোলার চরফ্যাশনে। বাবা মোহাম্মদ বাবুল পেশায় একজন গাড়ি চালক। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখা হলো না নতুন বাংলাদেশ। কেউ দৃষ্টি হারিয়েছেন পুরোপুরি, কেউ দেখছেন ঝাপসা। এই অবস্থা 520 জনের। চোখের আলো বিকিয়ে তারা কিনেছেন দেশের মুক্তি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেয় এই সব মানুষের চোখে গুলি লাগে ছাত্র জনতার আন্দোলনে। হাওয়ার ডানায় ভাসছে দলছুট মেঘেরা, আলো ঝলমল আকাশে অচেনা পাখিদের ওড়াউড়ি। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে মায়াময় এক পৃথিবীকেই যেন খুঁজে ফিরছেন গুলিতে চোখ হারানো হাসিবুন নবী। খুব ইচ্ছা করে আবার সেই আগের মতো আমি আমার চোখ দিয়ে আমি দুনিয়ার আলোকে দেখব, প্রকৃতি দেখব, আমি আমার কাজে ফিরব, আমার সন্তানের দায়িত্ব নিব। একই গল্প 20 বছরের অনিকেরও। দুর্বৃত্তের গুলি কেড়ে নিয়েছে 2 চোখের আলো। মায়ের মুখটি খুব দেখতে ইচ্ছে করে অনিকের। দুনিয়াটা দেখতে, দুনিয়া আলোটা দেখতে পারি, বা সবার সাথে হাঁটাচলা করে নিজের কর্ম করে খাইতে পারি, এইভাবে একটা ব্যবস্থা যেতে হয়তো, বা চোখের একটা চোখ ভালো হলে হয়তো। 17 জুলাই থেকে 21 আগস্ট পর্যন্ত চোখে গুলি নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন 802 জন। ভর্তি হতে হয় 579 জনকে। এর মধ্যে 30 জনই হারিয়েছেন 2 চোখের আলো, আর 1 চোখ হারিয়েছেন 490 জন। আমার ছেলের মুখ ঠিকভাবে দেখতে পাই না, তাই বাবা বাবা করে ডাকে, তাকে আমি দেখতে পাচ্ছি না। এটা মনে হতে খুব দুঃখ অনুভব করি। ভিতর থেকে একটা খারাপ লাগতেছে, কিন্তু আবার একটা ভালো লাগতেছে, যেমন এই যে আপনার এই যে আয়নাগরের যে কাহিনীগুলো শুনলাম, তো ওনারা 5 বছর 7 বছর সহ্য করতে পারছে। সো আমাদের জন্য অথবা আমাদের কারণে এতগুলো মানুষ মুক্তি পেল, ইভেন আপনার পুরো দেশ মুক্তি পেল, সেটা ভেবে আরো বেশি আনন্দ হয়। চিকিৎসক বলছেন এসব রোগীর চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। হঠাৎ চোখ হারিয়ে মানসিকভাবেও বেশ বিপর্যস্ত তারা। দৃষ্টি ফিরে পেতে অসহায় আকুতি তাদের। যখন বুলেটটা ঢোকে তখন খুব স্পিডে ঢোকে এবং খুব টেম্পারেচার খুব বেশি থাকে, যার জন্য এই দুটো কারণে, একটা হলো টেম্পারেচারের কারণে, আর একটা হলো স্পিডের কারণে যখন যায় সেটা ধ্বংস হয়ে যায় আশেপাশের জিনিসগুলো। যেটা ধ্বংস হয়ে যায়, চোখের এমন একটা স্ট্রাকচার, একটা ধ্বংস হয়ে গেলে সেটা রিপেয়ার করা যায় না, শুধুমাত্র কর্নিয়া ছাড়া। চোখ হারানো এসব মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 126 জনের নামসহ অজ্ঞাতনামা আরও 300 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গতরাতে নিহতের বাবা নজরুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, নিহত সৈকত ঢাকা কমার্স কলেজের 11 শ্রেণীর ছাত্র ছিল। গত 5 আগস্ট আন্দোলনে সাভারের মুক্তির মোড়ে গুলিবিদ্ধ হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সহিংসতায় চট্টগ্রাম নগরের 16টি থানার 74টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যা মোট যানবাহনের অর্ধেকের কাছাকাছি। সংকট কাটাতে প্রতি থানাকে একটি করে গাড়ি ভাড়ায় নেয়ার নির্দেশ দিয়েছে সিএমপি।
এতে টহল আর সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় নগরের নিরাপত্তা নিয়ে শঙ্কায় সচেতন নাগরিকরা। ছাত্র জনতার আন্দোলন ঘিরে আগস্টের শুরুর দিকে সহিংসতার শিকার হয় চট্টগ্রাম শহরের বিভিন্ন থানা, পোড়ানো হয় অনেক গাড়ি, চলে ভাঙচুরও। থানার সামনে এখনো পড়ে আছে ক্ষতিগ্রস্ত এসব যান। কর্মকর্তারা জানাচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটনে ক্ষতির শিকার গাড়ির সংখ্যা ৭৪টি, অথচ ১৬টি থানায় মোটরসাইকেল আর গাড়ি মিলিয়ে যানবাহন ছিল প্রায় ১৫০। এত যান একসঙ্গে অচল হওয়ায় সংকটে থানাগুলো। তদন্ত সহ নিয়মিত কাজে ব্যাঘাত ঘটছে। আমার পিস্তলটা নাই, আমার গাড়ি নাই, আমার কম্পিউটার নাই, আমি যে কিছু করব সেটাই না, তো আমি কি দিয়ে তাকে সেবা দিব? আমি তো হেঁটে গিয়ে সেবা দিতে পারবো না। ওইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তারপরও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, অলরেডি আমাদের কিছু গাড়ি সম্ভবত ভাড়া করা হয়েছে আমি শুনেছি, সেগুলো দিয়ে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। সিএমপি হিসাবে সহিংসতায় শুধু যানবাহনের ক্ষেত্রে আর্থিক ক্ষতি হয়েছে 13.5 কোটি টাকার। থানায় একটা গাড়ি থাকবে, একই সঙ্গে সঙ্গে একটা ভাড়া গাড়ি আমি দিয়েছি, যাতে পুলিশ যতদূর সম্ভব যতটুকু এরিয়া কাভার করা যায় সেই এই এরিয়াটুকু কাভার করার জন্য তারা টহল দেবে। এমন বাস্তবতায় নগরের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিশিষ্টজনেরা। পরিস্থিতি সামলাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। জরুরি ভিত্তিতে এই লাক্সারি গাড়ির প্রয়োজন নেই, মানে আমাদের দেশে চলতে পারে, সচল থাকবে এরকম গাড়ি খুব জরুরি ভিত্তিতে ব্যবস্থা করাটা প্রয়োজন। নতুন গাড়ির বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পরিকল্পনা রয়েছে সিএমপির। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবার নিত্যপণ্যের বাজার দর নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাজশাহীতে শাকসবজি, চালের দাম কেমন দেখছেন? অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং দামই বা কেমন? রাজশাহীতে আজকে শুক্রবার হলে, বিশেষ করে ছুটির দিন হলে দামটা একটু বেড়ে যায়। এটি কিন্তু একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। ঠিক একই অবস্থা রাজশাহীতে আজকে সবচেয়ে বেশি দাম বেড়ে গেছে, অর্থাৎ যদি বলা হয় থাকে কাঁচা মরিচ। গেল সপ্তাহে না বলে যদি বলি 2 দিন আগেও যে কাঁচা মরিচটি বিক্রি হয়েছিল 240 টাকা, 30 থেকে 40 টাকার মধ্যে, আজকে সেটি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং ডিমের দামও বেশ বেড়ে গেছে। এখানে প্রতি হালিতে আমরা দেখেছি যে 2 টাকা করে বেড়েছে। এবং অন্যান্য যে সবজির দামগুলো কিছুটা নাগালের মধ্যে থাকলেও বেশ অন্যান্য সবজি যদি বলা হয়ে থাকে, কচুর দাম রাজশাহীতে আজকে বেশ বেড়ে গেছে। এখানে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। বেগুনের দাম বেড়েছে, কেজিতে 10 টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। এক পিস লাউ যেটি 35 থেকে 40 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। অর্থাৎ প্রত্যেকটি সবজির ক্ষেত্রেই কিন্তু দামে একটি প্রভাব পড়েছে, অর্থাৎ কেজিতে 5 থেকে 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এবং ব্রয়লার মুরগি যেটি দাম কমে গেছিল, গেল সপ্তাহে আমরা দেখেছিলাম যে রাজশাহীর বাজারে বিক্রি হয়েছিল 145 থেকে 50 টাকা বিক্রি হলেও আজকে সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 65, কোথাও কিন্তু 70 টাকাও বিক্রি হচ্ছে। এবং সব মিলিয়ে দেখা যায় যে এইবার কিন্তু আলুর দাম যে বেড়ে যাচ্ছিল, সেখান থেকে বলা যেতে পারে যে কেজিতে 5 টাকা করে কমেছে, অর্থাৎ আলু বিক্রি হচ্ছে 50 টাকা, কোথাও বিক্রি হচ্ছে 48 টাকা করে বিক্রি হচ্ছে। এখন যে বাজার যে পরিস্থিতি, এখানে যারা রয়েছেন তারা কিন্তু বারবার একটি কথা বলছিলেন যে বাজার মনিটরিং এর যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টিতে বারবার কিন্তু জোর দেওয়ার কথা বলছিলেন যে বাজার পরিস্থিতি কখনো হঠাৎ করে বেড়ে যায়, কখনো আবার কমে যায়। এবং এখানে বিক্রেতারা বারবারই বলে থাকেন যে বাজারে যদি সরবরাহ বেড়ে যায় তখন কিন্তু তারা দাম কমিয়ে দেন, এমনটি কিন্তু বারবার বলে থাকেন। কিন্তু এখানে কোনো সিন্ডিকেট আদৌ রয়েছে কিনা এই বিষয়টিতে নজর দেওয়ার জন্য কিন্তু যারা ভোক্তারা রয়েছেন তারা দাবি জানিয়েছেন। এই ছিল রাজশাহী সাহেববাজার থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। এই মুহূর্তে আমাদের সঙ্গে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। জুলাইয়ের শেষ থেকে তো সেপ্টেম্বর পর্যন্ত ইলিশের ভরা মৌসুম থাকে। মোকামগুলোতে কি পরিমাণে ইলিশ দেখতে পাচ্ছেন এবং দাম কেমন সেখানে? জি, আসলে ইলিশের ভরা মৌসুম চলছে, কিন্তু ইলিশের দেখা মিলছে না বরিশালে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর যে পোর্ট রোড মৎস্য আড়ত, যেটি পাইকারি মাছের বাজার বলা হয়, সেখানে
দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে আমি যদি দেখানোর চেষ্টা করি, বরিশালের যে পল্টন বাজার রয়েছে সেই বাজারে কিন্তু ট্রলার ঘাট যেটি রয়েছে সেখানে ইতিমধ্যে একটি ট্রলার এসেছে এবং সেই ট্রলারকে ঘিরে কিন্তু ব্যবসায়ীদের এক প্রকার তারা কিন্তু সেই মাছ কেনার জন্য আসলে তারা ভিড় জমিয়েছেন এবং এই ট্রলারটিতে প্রায় ইলিশ এসেছে। ইলিশের পাশাপাশি যে অন্য যে মাছগুলো রয়েছে সেগুলো এসেছে এবং সেই ইলিশগুলো কিন্তু আসলে কেনার জন্যই আসলে ব্যবসায়ীরা ভিড় করছেন, যার সাথে দরদামে বুনছে তারাই কিন্তু আসলে এখানে আসছেন। আমরা যেটি দেখেছি যে আজকে ইলিশের যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু বেশ চড়া দাম রয়েছে ইলিশের। এর মধ্যে 700 থেকে 950 গ্রাম পর্যন্ত ইলিশ যেটি রয়েছে সেটি 57,000 টাকা মন চলছে। এর পাশাপাশি কেজির ইলিশ 60,000 টাকা, 1200 গ্রামের ইলিশ 65,000 টাকা, 1.5 কেজি ওজনের ইলিশ 75,000 টাকা এবং 550 থেকে 650 গ্রামের যে ইলিশ রয়েছে সেগুলো কিন্তু 45,000 টাকা মন বিক্রি হচ্ছে। এবং আমরা কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে আসলে সাগরে কিন্তু মাছ ধরতে যেতে পারছে না ট্রলাররা, যেহেতু বৈরী আবহাওয়ার কারণে সাগরে সংকেত চলছে, যার ফলে কিন্তু সাগরের মাছের দেখা মিলছে না। এর পাশাপাশি জেলেরাও সাগরে যেতে পারছেন না এবং স্থানীয় যে নদীর মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু বেশ ধরা পড়ছে এবং জেলেরাও তাতে খুশি, কিন্তু যে পরিমাণ ইলিশ আসছে তাতে কিন্তু আসলে চাহিদা পূরণ হচ্ছে না এবং এই চাহিদা পূরণের জন্য যে পরিমাণ ইলিশ দরকার সেই পরিমাণ ইলিশ কিন্তু এখন নেই। আগামীতে কিন্তু আরো একটি নিষেধাজ্ঞা আসছে, সেই নিষেধাজ্ঞা যদি চালু হয় সেক্ষেত্রে কিন্তু বাজারে ইলিশের সংখ্যা কমে যাবে। এই মুহূর্তে আমরা যদি দেখতে পাচ্ছি যে আসলে বরিশালের বাজারে যে অন্য যে ইলিশের যে আকাল রয়েছে সেটি কিন্তু আসলে খুচরা বাজারের কিন্তু প্রভাব পড়েছে এবং সেই খুচরা বাজারের প্রভাবে আমরা দেখছি যে আসলে পাইকারি বাজারে যদি মাছের দাম কমে সেক্ষেত্রে কিন্তু খুচরা বাজারেও মাছের দাম কমবে, কিন্তু খুচরা বাজারে এখন মাছের দাম খুবই চড়া রয়েছে। ক্রেতারা বলছেন যে এই মাছ যাতে রপ্তানি বন্ধ হয় এবং রপ্তানি বন্ধ হলে কিন্তু এখানে খুচরা বাজারে দাম কমে আসবে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। বরিশালের ইলিশের মোকাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, সাপ্তাহিক বাজার দর আজকে কেমন দেখছেন? যেহেতু দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের প্রায় 10 জেলা এখন বন্যা কবলিত, সেই বন্যার কোনো প্রভাব কি বাজারে দেখতে পাচ্ছেন কিনা? দেখুন, এর আগে দুইজন সহকর্মীর বক্তব্য যেমন শুনছিলেন, রাজধানী বাজারের পরিস্থিতি একটু ভিন্ন। আমি যদি এই মুহূর্তে চিত্র যদি দেখাই, যেহেতু এই মুহূর্তে আছে এই রাজধানী কারওয়ান বাজারে, সাপ্তাহিক ছুটির দিনে অন্য দিনের তুলনায় ক্রেতা সমাগম বেশি। কিছুক্ষণ আগে বরিশালের সহকর্মী যেমন ইলিশের দাম নিয়ে যেমনটা জানাচ্ছিলেন, কিন্তু রাজধানীর বাজারে আসলে ইলিশ বা অন্য বিষয় থেকে মানুষের কাছে শাকসবজি এই বাজারটা বেশি প্রাধান্য পাচ্ছে। আমি যদি বলা হয়, যেহেতু আপনি বলছিলেন যেমনটা, এবং আমরা কিন্তু এটাও দেখছি যে দেশের একটি অংশে বেশ ভয়াবহ রকম বন্যা হচ্ছে, তার প্রভাবটা আসলে কি এবং এর আগে আমরা যদি দেখি যে কোনো কিছু সুযোগ পাইলে কিছু অসাধু ব্যবসায়ীরা সেটার সদ্ব্যবহার করে, আজকেও কিন্তু বাজারে তার ব্যতিক্রম না। আমি যদি আরো নির্দিষ্ট করে বলি, এই বন্যার কারণে কিছু কিছু সবজির দাম গত সপ্তাহ তুলনায় বেড়েছে। সপ্তাহের ব্যবধানে যদি হিসাব করি, গতকালকে কিন্তু রাজধানীর কারওয়ান বাজার সহ বেশিরভাগ বাজারে কাঁচামরিচ 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আজকে সেই কাঁচামরিচটা 250 থেকে 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং পাড়া মহল্লার দোকানটা এর আরো বেশি। এর কারণটা তারা যেটা বলছে, সবজি সরবরাহটা কিছুটা হলে ব্যাঘাত ঘটেছে যেই এই সাম্প্রতিক বন্যার কারণে। এর পাশাপাশি বেগুনের দামও প্রায় 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল, চিচিঙ্গা এগুলো বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আর বেশিরভাগ সবজির যদি বলা হয়, সেক্ষেত্রে সবগুলো সবজির দামই যদি সপ্তাহের ব্যবধানে ধরা হয় সেক্ষেত্রে 5, 10, 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এবং যারা এখানে বিক্রেতা তারা যেটা বলছে, তারা যতটুকু মানে সরবরাহ আছে সেরকম ভাবে বিক্রি হচ্ছে। তবে কিছুটা হলো সুখবর হচ্ছে, আলুর দামে গত সপ্তাহে 60 টাকা কেজি দরে বিক্রি হলো, আজকে 5 টাকা কমে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর হচ্ছে যদি পেঁয়াজের দামটা দেওয়া হয়, সেক্ষেত্রে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ 10 টাকা কমে 120 টাকা থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চালের দামটা এখন অসুস্থ রয়েছে। মানে সপ্তাহ 2 আগে বা 3 আগে যেই দামটা বৃদ্ধি পেয়েছিল সেটা কিন্তু এখনো সেই দামে স্থির রয়েছে। নতুন ভাবে চালের দাম বাড়েও না কমে না। যদি এক কথা আপনাকে বলা হয়, এই বন্যার কারণে রাজধানী বাজারের সবজির দামে কিছুটা প্রভাব পড়েছে, মাছের দামও কিছুটা প্রভাব পড়েছে। এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি থেকে সবশেষ। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। ভ্যাট আদায়ের মেশিন ইএফডি ব্যবহারে আবারও ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠানে মেশিন বসানোর কার্যক্রম। কর্মকর্তারা জানান, জালিয়াতি ও অনিয়মের প্রমাণ মেলায় ঠিকাদার জেনেক্স ইনফোসিসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। খুচরা ভ্যাট আদায়ে এবার বিকল্প উপায় খোঁজা হচ্ছে বলেও জানান তারা।
রেস্টুরেন্ট, সুপারশপ সহ 25 ধরনের ব্যবসার ভ্যাট আদায়ে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি ব্যবহার বাধ্যতামূলক। রাজস্ব ভাগাভাগির শর্তে গত বছর মেশিন বসানোর কাজ পায় আইটি খাতের বেসরকারি কোম্পানি জেনেক্স ইনফোসিস, কিন্তু কিছুদিন ধরে কাজ বন্ধ রেখেছে কোম্পানিটি। এরপর তদন্তে নামে এনবিআর। কর্মকর্তারা জানান, জুনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে 60,000 মেশিন বসানোর কথা থাকলেও 10,000-এর পর কাজ বন্ধ রেখেছে কোম্পানিটি। বসানো মেশিনগুলোর বেশিরভাগই নিম্নমানের, ফলে সার্ভারের মাধ্যমে মনিটর করা যায় না। এছাড়া কোম্পানির কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ ওঠে। যে মেশিনটা স্যাম্পল হিসেবে টেন্ডারে পাস করেছিল, পরবর্তীতে সাপ্লাই দেওয়ার সময় সেই মেশিনটা না দিয়ে একটা কপি নিম্নমানের মেশিন দেওয়াতে ওদের সফটওয়্যার কাজ করছিল না। এগুলো বিষয়ে আমরা ওদেরকে জানিয়েছি যে, এবং জানার প্রেক্ষিতে ওদের আমাদের যে একটা তদন্ত কমিটি এনবিআর থেকে করা হয়েছে, তার এই ফ্যাক্টস গুলো আইডেন্টিফাই করে তাদেরকে এখন আমরা শোকজ করব। এদিকে গত 13 আগস্ট অর্থ উপদেষ্টাকে একটি চিঠি দেয় জেনেক্স ইনফোসিস। ডলারের দর বৃদ্ধি, মেশিন আমদানিতে উচ্চ শুল্ক, এনবিআর কর্মকর্তাদের অসহযোগিতা সহ নানা সমস্যা তুলে ধরে কোম্পানিটি। মেশিন বসাতে 94 কোটি টাকা খরচের বিপরীতে বিল না পাওয়ারও অভিযোগ করে তারা। বিশ্লেষকেরা বলছেন, খুচরা ভ্যাট আদায়ে বারবার এমন ব্যর্থতায় ব্যাহত হচ্ছে রাজস্ব আদায়। বোথ ফ্রম এনবিআর সাইড এটাকে আমাদের একটু রিভিউ করা দরকার, কোন মেথড বাইরে করা হয়েছে সেটাও আমরা একটু স্টাডি করা দরকার। আর দ্বিতীয় হলো যে যাদের দেওয়ার কথা, এটা যে তাদের দায়িত্ব, সেটাও কিন্তু এনশিওর করা দরকার। 2020 সালে নিজ অর্থে ইএফডি মেশিন বসানোর চেষ্টা করে এনবিআর। সেবার কাজ পায় বাংলাদেশ ও চীনের একটি যৌথ কোম্পানি। সে উদ্যোগ ব্যর্থ হলে রাজস্ব ভাগাভাগির শর্তে পুরো কাজ জেনেক্স ইনফোসিসকে দেয়া হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।